পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র, পাকুন্দিয়া উপজেলার সংগ্রামী আহ্বায়ক, পাকুন্দিয়া কটিয়াদীর মনোনীত প্রার্থী, সাবেক পিপি জনাব অ্যাডভোকেট জালাল উদ্দিন। ওই মাইকটা দেখি সব বক্তব্য হইব, ওইটা দিয়ে সভার পরম সম্মানিত সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব, বিএনপির প্রত্যেকটা ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যারা ইতিমধ্যে ধানের শীষকে নির্বাচিত করার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন, সকলের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই সভাকে সফল করতে হবে, উদ্দেশ্য একটাই, সবাই আমরা এই লক্ষ্য নিয়ে বক্তব্য রাখছি। আমি ইতিমধ্যেই এই সংবাদ পাওয়ার পরে গণসংযোগ করাকালীন সময় আমি প্রতিদিন প্রতি এলাকায় আমি বলে আসছি, দাওয়াত দিয়ে আসছি যে 22 তারিখের মিটিংয়ে আসতে হবে। এখন আমরা সময়টা জানার পরে আমি কটিয়াদী উপজেলা, কটিয়াদী পৌরসভা, পাকুন্দিয়া উপজেলা এবং পাকুন্দিয়া পৌরসভার নেতৃবৃন্দকে নিয়ে আলাদাভাবে বসবো এবং কটিয়াদী পাকুন্দিয়া থেকে এই মিটিংকে সফল করার জন্য সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে ইনশাল্লাহ সবাই যোগদান করব, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। বক্তব্য রাখবেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়ারম্যান মহোদয়, আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি দীর্ঘ 16টি বছর বাংলাদেশের মানুষের অন্তরালে থেকেই বিএনপিকে পরিচালনা করেছেন, শুভাগমন উপলক্ষে আজকের এই সভার প্রিয় সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আজকের এই আয়োজন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে এই সভায় যোগদান করার জন্য আমাকে আহ্বান জানানো হয়েছে। সৌভাগ্যবান এই কারণেই বলবো, সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন প্রথম বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার পর কিশোরগঞ্জ আগমন করেন, সেই প্রথম সভাতেও থাকার সুযোগ আমার হয়েছে। পরবর্তী পর্যায়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আমাদের সম্মানিত চেয়ারপারসন দলের যখন কিশোরগঞ্জ আসতেন, সেই সভাতেও আমরা গুটি কয়েক আয়োজকদের মধ্যে আমি ছিলাম এদের অন্যতম, সেটাও থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সে কারণেই আজকে প্রায় 3 পুরুষের 3টা জেনারেশনের এই 22 তারিখের যে সমন্বয় সভাটা হবে, সেটা থাকতে পারার জন্য আমি আসলে খুবই আনন্দিত। আমরা জেলা বিএনপিকে যতটুকু যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন, সার্বিকভাবে আমরা আপনাদের পাশে থেকে সকল দিক থেকে সহযোগিতা এবং সাহায্য করার চেষ্টা করব। আমাদের দলের চেয়ারম্যানের আগামী দিনের এই আগমন শুভ হোক। আমাদের দলীয় নেতৃবৃন্দ আরও বলিয়ান হয়ে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি, সে আশা এবং প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন
তিনবারের সাধারণ সম্পাদক সদর এবং হোসেনপুরের আমাদের প্রার্থী, যাকে নিয়ে ইতিমধ্যেই অনেক কথা আপনারা শুনেছেন, যার উপর অশ্লীল বাক্যবাণে জর্জরিত করা হয়েছে, যার মনোনয়নকে কেন্দ্র করে বসার মিছিল করা হয়েছে, পুষ্পোত্তলিকা দাহ করা হয়েছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে, যার মনোনয়নকে কেন্দ্র করে কিশোরগঞ্জকে অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আজকের এই সবাই দাঁড়িয়ে বলতে চাই, আরো ভাইসব ছয়জন প্রার্থী, আল্লাহ যদি আপনারা আমাদের সাথে লিখে রাখুন, বিজয়কে কেউ দেখে রাখতে পারবে না। সকল সন্তানদের জবাব আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে মাঝার থেকে বিজয়ী করা প্রার্থী ইনশাআল্লাহ। সেই মাঝার ভাই যিনি আজকে বলা হয়েছে বিপদ বলার সাধারণ সম্পাদক হয়েছে, সেই মাঝার ভাই এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আজকে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আপনারা জানেন এই নির্বাচনের দাবি আদায় করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 15টি বছর আন্দোলন করেছেন। এই একটি দাবি আদায় করার জন্য উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন। এই দাবিটি আদায়ের জন্য উনি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এর জন্য উনি উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। কিন্তু আমাদের দুঃখ, আমাদের আক্ষেপ, আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী, উনার এই যে এত কষ্ট, এত ত্যাগের বিনিময়ে যে নির্বাচন আমরা পেয়েছি, সেই নির্বাচনের ফলাফল আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেখে দিতে পারেননি। বন্ধুরা আমার, আজকে যে প্রতীক বরাদ্দ হয়েছে, সেই প্রতীক আমার নয়, এই প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এই প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই প্রতীক জনাব তারেক রহমানের। আজকে ধানের শীষ পরাজিত হবে শহীদ জিয়া, পরাজিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, পরাজিত হবেন তারেক রহমান। কোনো কথায় বিভ্রান্ত হবে না। যে যেখানে আছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। বন্ধুরা আমার, আজকে এই নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, সমস্ত দেশবাসীর জন্য, সমগ্র জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচন নিয়ে হেলাফেলা করার আমাদের কোনো সুযোগ নাই। যদি আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা যদি এই নির্বাচন নিয়ে আমরা গাফিলতি করি, তবে পুনরায় আমাদেরকে আবারও করতে পড়তে হবে। ভাইয়ের আমার, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনারা জানেন যে উনি নির্বাচনী প্রচারণা শুরু করতেন সিলেট থেকে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এবং হযরত শাহজাফরান রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতের মাধ্যমে উনি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সিলেটে মাজার জিয়ারত করে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং কিশোরগঞ্জ জেলায় এইটা ওনার প্রথম জনসভা। আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই, আমরা নজির স্থাপন করতে চাই। বন্ধুরা আমার, আমি আশা করি যে স্টেডিয়াম মাঠ এই ভৈরব কুলিয়ার নেতা কর্মীরাই ভরে যাবে এই মাঠ। তারপরেও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতা কর্মী আসবেন, মাঠ গাছ সব ভরে যাবে, একটি নজির সৃষ্টি হবে, ইতিহাস সৃষ্টি হবে। তার কারণ বিগত স্বৈর শাসকের আমলে এত বাধা, গ্রেপ্তার, জুলুম, নির্যাতন, পথে পথে বাধা, তারপরেও নেতাকর্মীরা কিন্তু চুলা নিয়ে ডেকসি নিয়ে
নির্বাচনের মাঠে আসছে, ছাত্রী সাইকেল চালিয়ে নির্বাচনের মাঠে আসছে, তবলিগ জামাতে যেভাবে যায় গাড়টি ঘাড়ে লটকায়া, সেইভাবে নেতাকর্মীরা হেঁটে হেঁটে জনসভায় আসছে। আর এখন তো আমাদের বাধা দেওয়ার কেউ নাই। আমাদের নেতাকর্মীরা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে হাজারে হাজারে এই জনসভায় উপস্থিত হবেন, কারণ এই জনসভা জনাব তারেক রহমানের জনসভা। এই জনসভায় ইতিহাস সৃষ্টি হবে, নজির সৃষ্টি হবে। আমি মনে করি যে আমাদের যাতায়াতের ব্যবস্থা, যারা নির্বাচনে যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে দলীয় দল থেকে, আমরা দলীয় প্রার্থীরা স্ব আসনের নেতাকর্মীদেরকে আসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ভাটি অঞ্চলে যারা আছেন, ফজলু ভাই এখানে আছেন, আমার মনে হয় আপনাদের জন্য জল জানিয়ে ভালো হবে, বেশ করে বাজিতপুর নিকৃষ্ট। আর আমরা ট্রাক বাস যে যাওয়া পারি সেই ব্যবস্থা করব। আজকে এই যে প্রস্তুতি সভায় আমার মনে হয় সবাই কষ্ট করেছেন। আমি জেলাবির পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা জেলাবির সংগ্রামের সভাপতি শরীফ আলমের পক্ষ থেকে আমি প্রাণডাল অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় আত্মা, ভৈরবের কৃতি সন্তান, সাবেক সাংসদ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হিসাবে জনাব লায়লা বেগম। এটা তো ইয়ে আছে, মাইক লাগাই আছে, রেকর্ডিং এটা নেই, এটা তো মুক্ত রেকর্ডিং। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার এলাকার সব ভাইয়েরা, আজকে যেহেতু আমার বোনেরা নাই, আমার খুব কষ্ট হচ্ছে। আমি একজন বোন, আমি একজন মা, এখানে আমার ভাই বোনেরা নাই। আজকে তারেক জিয়া ইলেকশনের কাজে প্রথম বাংলাদেশে পাড়া দিবে। বাংলাদেশে পাড়া কিশোরগঞ্জের জেলায় ভৈরবে পাড়া দিবে, এইটাই আমাদের অনেক আনন্দ। আমরা এই আনন্দটা কীভাবে ধরে রাখতে পারি সুষ্ঠুভাবে, এটা আপনাদের কাছে, সব কিশোরগঞ্জের নেতা নেত্রীদের কাছে এইটাই আমার চাওয়া। আমি একটা কথা বলবো আলমকে, আমার বোনেরা কেউই বলে নাই আমার মা বোনেরা আসবে, সবাই দানের শীষের কান্ডারি। আপনারা কি করবেন, কোথায় বসাবেন, কিভাবে রাখবেন, এইটা আলম, এটা তুমি স্টেজের নির্দিষ্ট পাবে সুন্দর করে বোনরা যাতে আসতে পারে। আর ডিস্ট্রিক্টের সবাইকে বলছি যার যার এলাকা থেকে আমাদের বোনদেরকে বাস করে নিয়ে আসা নির্দিষ্ট স্থানে বসাইতে, এইটাই আমি আপনাদের কাছে আবেদন করছি। আর একটা কথা, আমার একটু আনন্দ লাগছে, আজকে তারেক জিয়া প্রথম ভৈরবে আসতেছে। আর একবার আসছিল ম্যাডামের ইয়েতে উপস্থিতি, আমি ছিলাম প্রথম যেদিন ম্যাডাম ভৈরবে বক্তৃতা রেখেছিল ইলেকশনের এই টাইমে। এই দুইটাই আমার আজকে আনন্দ লাগছে। ম্যাডাম আজকে নাই, তারেক জিয়া এইখানে আসছে, এইটাই আমার কষ্ট যে ম্যাডাম এটা দেখে যেতে পারে নাই। ম্যাডামের সন্তান আজকে ভৈরবে ইলেকশনের কাজে আসছে। আমি সবাই ধন্যবাদ জানাই। শেষ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইটনা মিটাবো নষ্ট গ্রাম তথা আমি দেখতেছি কিছু টেবিলে কেন খাবার দেওয়া হচ্ছে, কেন প্লেট দেওয়া হচ্ছে, এই কে বলছে? নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবে, খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এগুলো বন্ধ করো। এখন বক্তব্য রাখবে, সবাইকে শুনতে হবে। আর আমার ভৈরব কুলিয়ারচরে আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা কেউ বসবো না আগে, সব বাইরের নেতৃবৃন্দরা বসবে, আমরা ওদের খাওয়াবো, তারপর থাকলে আমরা খাবো। সবাইকে ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন ইটনা মিটাবো নষ্ট গ্রামের ভাটির শার্দুল, অনল বর্ষী বক্তা, অগ্নিঝরা বক্তা, আমাদের সকলের প্রিয় নেতা, ইটনা মিটাবো নষ্ট গ্রামের মানুষের স্বপ্নের পুরুষ, রাখাল রাজা, জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান।
সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমি অনেক আনন্দ চিত্তে এসেছি, যেখানে এসে এমন একজন মানুষকে আমি দেখতে পারবো শুধু বয়সে নয়, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় যিনি আমার চেয়ে অনেক বড়। নো টক, কথা বললে ফালাই দিন মাইকা, চুপ করে থাকেন। জ্ঞানে গুণে যিনি কিশোরগঞ্জের শ্রেষ্ঠ মানুষ নয়, শুধু বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন, আমার মুরব্বী জনাব উসমান ফারুক। এখানে আমার বন্ধুরা যারা কন্টেস্ট করছেন নির্বাচনে, আমার ভাইয়েরা, প্রথমে ভাগ্যবান ভৈরবের ভাইয়েরা, কুলিয়ারচরের ভাইয়েরা, তারপরে সারা কিশোরগঞ্জের ভাইয়েরা, আমরা সবাই ভাগ্যবান যে ইলেকশনের প্রচারের প্রথম দিন আমরা আমাদের প্রধান ব্যক্তি, আমাদের প্রধান নেতাকে ভৈরবে এবং কিশোরগঞ্জে পাচ্ছি। দুইটা ঘটনা এখানে ঘটছে। এক, আমাদের নেতা, আমার ধারণা 18 বছরের চেয়েও বেশি সময় পরে শ্বশুর বাড়ি থেকে নির্বাচন শুরু করছেন। উনি শ্বশুর বাড়িতে প্রথম যাবেন আগের দিন 21 তারিখ। এইটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, একটা হাততালি দেন আপনারা দয়া করে। উনি শ্বশুর বাড়িতে প্রথম যাবেন। আর দ্বিতীয় ব্যাপারটা আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষের জন্য আনন্দের, এবং সেটা হলো যখন সারা বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীরা, ওয়াহাবিরা সমস্ত মাঝার ভেঙে দিচ্ছে, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান সিলেটের সেই মহামানব হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে ইলেকশনের প্রচারণার আগে দোয়া চেয়ে সেই প্রচারণা শুরু করছে। কথাটা ঠিক কইছি না ঠিক কইছি? এর আগে আমি 8 সনে গেছিলাম, 8 সন, 8 সেই মহান নেত্রী নাই, চলে গেছেন। উনিও সেই সিলেট থেকে, মাজার থেকে দোয়া নিয়ে উনি ইলেকশন শুরু করেছিলেন। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, এটাই ঠিক যে এই মাজারগুলো যাদের হয়েছে তারাই এই বাংলায়, এই ভারতবর্ষে প্রথম ইসলাম এনেছে। হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুলতান, হযরত শাহজালাল, হযরত শাহপরান, হযরত গেসুদারাজ কল্লা শহীদ, হযরত নাসিরউদ্দিন শাহ, বাইজিদ বুস্তামি সহ তারা এই বাংলায় মুসলমান তৈরি করেছে, এবং তাদেরকে শ্রদ্ধা করেই ইসলাম ধর্মের শুরু আমাদের করা উচিত, যেটা আমাদের নেতা করছেন। এবং সবাই যাবে সেখানে, শুধু জামাত বাদে। আমি আপনাদেরকে বলতে চাই, এর আগেও ভৈরব খুব ভাগ্যবান। কেন বলছি? ভৈরব ভৌগোলিক কারণে ভাগ্যবান। এই ভৈরবের নাম ছিল উলুকান্দি। ভৈরব ছিল না, কুলিয়ারচরের অর্ধেকটা ছিল। মেঘনা এবং ব্রহ্মপুত্রের নিচ থেকে উলুকান্দি যখন সৃষ্টি হয়, তখন একটা যুদ্ধ হয়েছিল এইখানে, এই জায়গাটা নিয়ে। এই জায়গাটা ছিল ভাগলপুরের জমিদারদের। এই যে আমাদের বাজিতপুর, ভাগলপুর,
এইটাকে দখল করার জন্য মুক্তাগাছার জমিদাররা জোর করে এখানে এসেছিল এবং এই ভৈরব দখল করার জন্য একটা যুদ্ধ হয়েছিল। 15 দিন পর্যন্ত মেঘনা ব্রহ্মপুত্রের পানি লাল হয়ে গিয়েছিল। সেই লাল পানি যেখানে গিয়ে ঠেকেছিল তাকে বলা হয় এখন লালপুর। সেই লালপুর পড়েছে বোধহয় চাঁদপুরের মধ্যে, লাল না আশুগঞ্জের মধ্যে লালপুর। আমি কেন বলছি, কারণ ভৈরব হলেও ভাগ্যবান, এখান থেকে যত যেখান দিয়ে যান ভৈরব কাজ করতে হবে। বারবার ভৈরবে নেত্রী এসেছেন, আমি একবার সভাপতিত্ব করেছি, আরেকবার সভাপতিত্ব করার কথা ছিল আমাদের শরীফুল আলমের। তখন নতুন সে সভাপতি হয়েছে 18 সন। 18 সনের 5 ফেব্রুয়ারি আমাদের নেত্রী এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন পুলিশ আমাদের কাউকেই দাঁড়াতে দেয় নাই এবং রফিক ভাইয়ের বাড়ি থেকে বোধহয় মাজহারুলরা সব অ্যারেস্ট হয়ে গিয়েছিল। কথাটা ঠিক না বেঠিক মনে আছে? এই কথাটা আমরা ভুলে গেলাম কেন? আমরা অ্যারেস্ট হয়েছিলাম, সবাই অ্যারেস্ট হয়েছিল। শুধু রাস্তার মধ্যে সাহস করে আমি আর আলম দাঁড়ানোর ফলে কিছু মানুষ ভৈরবের দুর্জয়টা পার হয়ে পড়ে গিয়ে আমরা নেত্রীকে হাত মেরে অভিনন্দন দিয়েছিলাম। নেত্রী নামতে পারে নাই। ঠিক তার 3 দিন পরে আমাদের নেত্রী 8ই ফেব্রুয়ারি 18 সনে জেলখানায় চলে গিয়েছিলেন। যিনি আজকে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, সেই মহান নেত্রীর সন্তান, যিনি বাংলাদেশের রাজনীতির এখন পূর্বাকাশে সূর্য উদিত করার জন্য, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষকে মানুষ করার জন্য যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, সেই তারেক রহমান প্রথম কিশোরগঞ্জের ভৈরবে আসছেন। এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আমাদের জন্য আর কিছু হতে পারে না। আমরা জানি আমার নেতা এখানে বসে আছে, আমার চেয়ে অভিজ্ঞতা বেশি, কিন্তু আমি আজকে প্রথম কিশোরগঞ্জ জেলার 13টা উপজেলা, 6টা এমপি সিট, 21টা সাংগঠনিক ইউনিট, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সামনে আল্লাহর রহমত কামনা করে আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলে গেলাম, 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল দেশ চালানোর দায়িত্ব পাবে ইনশাল্লাহ বাংলাদেশ। এবং আমাদের নেতা উনি বলেন আমাকে তোমরা রাষ্ট্রনায়ক বলবা না, দেশ নায়ক বলবা না। কাজে আমি উনার কথা রক্ষা করে বলছি, আমাদের নেতা উনি তো বলবেনই, আমি জানি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের নেতা হবে তারেক রহমান, হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী দিনে। এবং কিশোরগঞ্জের 6টা সংসদ সদস্য যে পার্লামেন্ট সিট আছে, ইনশাল্লাহ প্রত্যেকটা সিটে শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকেরা বিপুল ভোটে আমরা জয়লাভ করে আমরা পার্লামেন্টে যাব। সেই আপনারা ব্যবহার করেন এবং সেইভাবে প্রথম জনসভাটা বধিবে বিড়াল প্রথম রাত্রিতে, প্রথম রাইতে বিড়াল মারেন, এই মিটিংটাকে একটা মহা সমাবেশে পরিণত করেন। উনি কখন আসবেন এটা চিন্তা করে লাভ নাই। এক রাত ঘুমাবো না, এক রাত ঘুমাবো না, ক্ষুধায় আমরা পেট খালি থাকবে। রূপবানের গান শোনার জন্য তো 12 মাইল হাঁটতে যায়,
যাই না? কাজে আমি মনে করি আমাদের অস্তিত্বের প্রশ্ন, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্ন, বাংলাদেশের মুক্তির প্রশ্নে তারেক রহমানের এই ভৈরবের জনসমাবেশকে এমনভাবে আমরা বিপুল আকার করে তুলব যাতে বাংলাদেশের মানুষ মনে করে কিশোরগঞ্জের মানুষ আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে। আমি আপনাদেরকে আর কথা বলবো না, বাড়াবো না, আমাদের মুরব্বী কথা বলবেন। আমি শুধু বলতে চাই, এখন থেকে আপনারা ঘরে ঘরে কাজ করেন, ধানের শীষ মার্কা যাতে বাংলাদেশে, আমি যে কথাটা বলেছি আজকেও পত্রিকায় এসেছে যে ফজলুর রহমান বলেছেন, আমি চ্যালেঞ্জ করেছি 240টা পার্লামেন্ট সিট ইনশাল্লাহ বিএনপি এবং তার জোট এদেশে পাবে, এটার কোনো বিকল্প নাই। কাজে এইভাবে আপনারা কাজ করবেন। আমি আপনাদের কাছে এই আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করতে চাই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের মুরব্বী, কিশোরগঞ্জের সকল মানুষের অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের প্রতীক, যিনি বাংলাদেশকে নকল মুক্ত শিক্ষা, নকল মুক্ত পরীক্ষা উপহার দিয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার যাকে তার সম্পূর্ণ অবৈধ মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করে রেখেছিল, অবশেষে 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পরে যে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক শিক্ষামন্ত্রী, জেলা বিএনপির সাবেক সভাপতি, আমাদের অভিভাবক, আমাদের আশা আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ জননেতা ডক্টর ওসমান ফারুক, জননেতা ডক্টর ওসমান ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার জন্মস্থানে যখন আসি, আমার জন্ম হয়েছিল হোসেনপুর, কিশোরগঞ্জে। তখন যখন এত সুন্দরভাবে আমাকে অভিহিত করা হয়, তখন ভাবি যে আমি বোধ করি আপনারা এখনও আপন করে নিতে পারেন। আমার জন্ম হোসেনপুর, ভাগ্যক্রমে বাইরে পড়াশোনা করেছি, চাকরি করেছি, কিন্তু সেই চাকরি পেনশন ছেড়ে আমি এই দেশে এসেছি। কেননা আমার পিতা ডক্টর ওসমান গনি সাহেব সবসময় আমাদেরকে বলতেন, বিশেষ করে আমাকে বলতেন যে তুমি বড় ছেলে হিসেবে বিদেশে থাকো, যাই করো নাই করো, সমস্ত কিছু ছেড়ে শেষ বয়সটা দেশে থাকবে যদি কিছু পারো করতে। সেই ইচ্ছায় আমি ইচ্ছিত হয়ে দেশে ফিরেছি, রাজনীতি যোগ দিয়েছি, ঠিক বলবো না, জনগণের চেষ্টায় তাদের ইচ্ছার জন্য নির্বাচন করেছি। আজকে আমাকে যে সম্মাননা দিয়েছেন সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের দেশে এখন যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো সম্বন্ধে আপনারা অভিহিত রয়েছেন। এই মুহূর্তে জনগণের ঐক্য অত্যন্ত প্রয়োজন। জনগণের ঐক্য এই কারণে প্রয়োজন যে আমরা চাই না এলাকার কোনো লোক, দেশের কোনো লোক চায় না যে আরেকটি অশুভ সরকার এদেশে আসুক, এবং সেটি করার জন্য যার প্রয়োজন রয়েছে সেটি হলো সর্বস্তরে ঐক্য। সর্বস্তরে ঐক্য, রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য, ছাত্র শিক্ষকদের মাঝে ঐক্য, আম জনতার মাঝখানে ঐক্য, যা আমরা কোনো সময় সন্ত্রাসী বা একত্ববাদী সরকার এদেশে স্থান দেব না।
কাজেই আমি যতটুকু সম্ভব আমি বিভিন্ন জায়গায় যখন যাই আমি সেই বাণীটি পাঠাই যে এদেশের মানুষ শান্তিপ্রিয় এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এদেশের মানুষ গণতন্ত্রকামী। গণতন্ত্রকে যারা হত্যা করতে চায় তাদের কোনো স্থায়ী এদেশে হওয়ার প্রয়োজন নেই। কাজে আমি আশা করি যে আমার মাতৃভূমি, আমার জন্ম হয়েছিল হোসেনপুর, কাজে ধরতে পারেন এটাই আমার মাতৃভূমি। আমি সব জায়গায় এই আবেদন করে যাই যে বিভিন্ন চিন্তা ভেদাভেদ শেষ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে, কেননা আগামীতে দিনগুলো যে খুব সহজ হবে সেটি ভাববেন না। কাজে সবাই ঐক্যবদ্ধ থাকবেও আমার প্রতিজ্ঞা যে আমি যতদিন এখানে আছি আমি একতার বাণী নিয়ে রাজনীতি করব, একতা বিরোধী রাজনীতি আমি কখনো করব না। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। 22 তারিখ জনসভা তারেক রহমান সাহেবের যে মিটিং, 22 তারিখ যে জনসভা হবে সেখানে আপনারা অভূতপূর্ব একটা সম্মেলন দেখাবেন, আগমন দেখাবেন। তারেক রহমান সাহেবকে আমি ব্যক্তিগতভাবে কিছুদিন জেনেছিলাম। তার চেয়ে দেশপ্রেমিক এবং দেশের জন্য দরিদ্র রাজনৈতিক নেতা পাওয়া খুব কঠিন। উনি অনেক নির্যাতন সহ্য করেছেন, কিন্তু দেশের কথা, আপামর জনসাধারণের কথা তিনি বলেননি। কাজে আমি আশা করি, কামনা করি, আপনাদের কাছে ভিক্ষা করছি এই বলে যে আপনারা যত সম্ভব সবাই একত্র হয়ে সেদিন তাকে সম্বর্ধনা সম্মাননা জানাবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই সভা পরিচালনা করতে গিয়ে উপস্থাপক হিসাবে আমার কারো নাম বলতে গিয়ে ভুলে গিয়ে থাকি, কারো নাম বলে না থাকি, আমাকে ক্ষমা করবেন। এই পর্যায়ে আজকের এই সভায় সভাপতির বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেতা, বারবার তারা নির্যাতিত এই কিশোরগঞ্জ জেলায় বিএনপিকে সুসংগঠিত করার জন্য তিনি বিরাট পরিশ্রম করছেন, আগেও করেছেন। আমাদের সকলের কাঙ্ক্ষিত মানুষ, সজ্জন এবং বিশিষ্ট ভদ্রলোক, এই এলাকার কৃতি সন্তান, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রাণের মানুষ, জনতা জনাব শরীফুল আলম। জনাব শরীফুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সারা দেশব্যাপী নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ভৈরবের যে জনসভাটি হবে সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে জেলা বিএনপির উদ্যোগে এই মত প্রস্তুতি সভার সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমার সহকর্মী, আমরা যারা আগামী নির্বাচনে 6টি নির্বাচনী এলাকা থেকে দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছি, উপস্থিত আমাদের জেলার অন্তর্গত সকল অঙ্গ সহযোগী সংগঠন, আমার কিশোরগঞ্জ জেলার 21টা ইউনিটের সর্বস্তরের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমার ভৈরব কুলিয়ারচরের আমার নির্বাচনী এলাকার বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রায় 5 ঘন্টার মতো, আমরা 4.5 ঘন্টার মতো আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমরা আগামী যে আমাদের জনসভাটি সেটা কিভাবে সফল করব, সার্থক করব। প্রত্যেকে যার যার অবস্থান থেকে আপনারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, এই কারণে আপনাদেরকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা বিএনপির সকল পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দকে, যারা কষ্ট করে এখানে এসে আজকে আপনারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার 21টা ইউনিটের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সুপার 5 সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, যারা আজকে কষ্ট করে এসে এখানে এই মিটিংকে সফল করেছেন, সার্থক করেছেন। ধন্যবাদ জানাই আইনজীবী ফোরামের সকল নেতৃবৃন্দকে, যারা আজকে এখানে উপস্থিত হয়েছে।
ধন্যবাদ জানাই জেলার অন্তর্গত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে। ধন্যবাদ জানাই আমার 21টা ইউনিটের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাই আমি এই হল কর্তৃপক্ষ, ধন্যবাদ জানাই আমি ভৈরব কুলিয়ারচর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুদের। প্রিয় উপস্থিতি, সমস্ত কথাই আলোচনায় এসেছে। আমি জাস্ট দু একটি পয়েন্ট বলে আমার কথা শেষ করব। আমরা আগেই বলেছি, আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত থাকে আপনাদের সকলের সহযোগিতায় এখানে সার্বিক প্রস্তুতির জন্য আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। আমি আমার ভৈরব উপজেলা পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে আমরা গতকালকে ঢাকার থেকে আমাদের নিরাপত্তার যে সিএসএফ চেয়ারম্যানের তারা এসেছিল, আমরা সব কিছু বিষয়গুলো আলোচনা করে আমরা আমাদের সেখানে সকল প্রস্তুতি কাজগুলো করছি। আপনারা কয়েকটি বিষয় অবতারণা করেছেন, এর মধ্যে আমি আগেও বলেছি আমাদের জেলার বেশিরভাগ উপজেলা বা সর্বোচ্চ লোকজন আসবে আমাদের উত্তর দিক থেকে। এই রোডটা দিয়ে সেখানে গাড়ির একটা ব্যবস্থাপনা খুবই প্রয়োজন। পার্কিং একটা সমস্যা থাকতে পারে, বাস, ট্রাক অথবা মাইক্রোবাস যে ধরনের পরিবহন আসুক না কেন, এগুলো যাতে পর্যাপ্ত আকারে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করতে পারি। তার নির্দিষ্ট এরিয়া পর্যন্ত এসে মাঠের দিকে আসা যাবে না। আমরা এটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের ভলান্টিয়ার থাকবে, স্বেচ্ছাসেবক থাকবে, যাতে গাড়িগুলো কোনো অবস্থাতেই রাস্তা অবস্ট্রাগল করে আমরা ওকে ব্লক না করতে পারি। মাঠ পর্যন্ত আসার কোনো সুযোগ থাকবে না। কোথায় সেটা ব্লক হবে সেটা আপনাদেরকে পরে জানিয়ে দিব। আপনাদের পর্যাপ্ত গাড়ি যাতে পার্ক করতে পারেন। আমরা যারা লঞ্চে অথবা ট্রলারে আসব, নৌকায় আসব, আমরা সেখানে ফেরিঘাটে এদিকে আপনাদের সম্পূর্ণভাবে সুন্দরভাবে যাতে এই পরিবহনগুলো লঞ্চ এবং ট্রাক নৌকা এগুলো পার্ক করতে পারেন বা এগুলো নোঙর করতে পারেন, এই ব্যাপারে আমরা এখানে ব্যবস্থাপনা রাখবো। পাশাপাশি অনেকে লঞ্চের কথা বলেছেন। আমাদের ভৈরব টু অষ্টগ্রাম মিঠামইন বা এই অঞ্চলে যে লঞ্চগুলো চলে, আমি জানি না কয়টা লঞ্চ চলে কিভাবে কি। আমি আমার উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলে আপনারা আপনাদের চাহিদাটা জানাবেন, আপনারা কয়টা লঞ্চ প্রয়োজন আপনাদের। এই সক্ষমতা অনুযায়ী ইটনামেটামন অষ্টগ্রাম আমরা আপনাদেরকে সহযোগিতা করে দেব, যাতে ওই দিন পাবলিক সার্ভিসটা বন্ধ করে আমাদের লোকজনকে আনতে পারি। এরকম একটা ব্যবস্থাপনা আমরা আমাদের হাওর অঞ্চলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দর জন্য সেই ব্যবস্থাটা করতে পারি ইনশাল্লাহ। আপনাদেরকে অনেকেই আমাদের মহিলাদের কথা বলেছেন। অবশ্যই আমাদের বেশ কিছু গ্যালারি আছে, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং মঞ্চের কাছাকাছি গ্যালারিগুলো আমাদের মহিলাদেরকে নিরাপদে নিশ্চিন্তে যারা বসতে পারে। একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, তারেক রহমান সাহেব আমাদের এখানে আসতে আসতে এর আগেও 4টি জনসভায় বক্তব্য রাখবেন। নির্বাচনী জনসভা, পথসভা টাইম অতটা মেনটেন করা যায় না, তারপরেও উনি চেষ্টা করে থাকেন। সেক্ষেত্রে আমাদেরকে টেন্টেটিভ বলেছেন যে 5টা বাজতে পারে। উনি 11টায় প্রথম জনসভায় বক্তব্য রাখবেন, সকাল 11টায়। উনি যাবেন আগের রাতে বা ইয়ারে যাবেন, গিয়ে ওখানে রাত্রি যাপন করে উনি আনুষঙ্গিক কার্যক্রম শুরু করবেন। সকাল 8টা থেকে 8:30টায় 2টি মাজার জিয়ারত করে সকাল 11টায় বক্তব্য রাখবেন। পর্যায়ক্রমে আস্তে আস্তে ভৈরবে আসবেন। আমরা আপনাদেরকে আমাদের কেন্দ্রীয় বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটির কনভেনর সাহেব আমাদের নজরুল ইসলাম খান, ময়মনসিংহের কৃতি সন্তান, এবং নিরাপত্তা যে আমাদের প্রধান ব্রিগেডিয়ার শামস, তাদের সাথে আমরা পরামর্শ করে আমরা আপনাদেরকে অ্যাকচুয়াল ডেটটা, টাইমটা জানিয়ে দিব। কোন টাইমে আমাদের নেতা আমাদের কাছে এসে পৌঁছতে পারেন সেটা বিবেচনা করে আপনারা কখন পৌঁছতে হবে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একটা জিনিস সবাই প্রস্তুত থাকতে হবে, হতে পারে আসার পরেও 2 ঘন্টা 3 ঘন্টাও অপেক্ষা করতে পারে, এটা কেউ আমরা আগাম বলার কোনো সুযোগ নাই। অতএব সবাই এই ব্যবস্থার এই চিন্তা ভাবনা করবেন। আপনারা আন্দোলনের সময়, সংগ্রামের সময় আপনারা দেখেছেন সব সময় আমরা 2 দিন আগে, 1 দিন আগে অত সিরামুড়ি লুয়ে গিয়ে বন্ধ খাতে মাঠে ঘুমায় রয়েছি, এরকম পরিস্থিতি তো এখন নাই। অতএব হতে পারে যে 2, 4, 5 ঘন্টা দেখছি, হতেই পারে 2, 3 ঘন্টা। আমরা সব কিছু মাথায় রেখে আমরা চেষ্টা করব। আমি 21টা ইউনিটের অঙ্গ সংগঠন সহ বিএনপি নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে যা অঙ্গ সংগঠন, সবাইকে অনুরোধ করব, আমরা এখান থেকে গিয়ে প্রত্যেকে যার যার সংগঠনের প্রস্তুতি সভা করব। আমরা প্রত্যেকটা উপজেলা বিএনপি, উপজেলার নেতৃত্বে সকল অঙ্গ সংগঠন, আপনারা সবাই একসাথে একটা যৌথ সভা করবেন। প্রত্যেকটা উপজেলা এবং পৌর বিএনপি আলাদা আলাদা করে প্রস্তুতি গ্রহণ করবেন। নির্বাচনী প্রচার কার্যে আমরা যারা প্রার্থী আছি, আমরা যারা কর্মী বাহিনী আছি, প্রত্যেকটা মিটিংয়ে প্রচার কার্যে একটাই কথা, চলো চলো ভৈরব চলো। আগামী 22 তারিখে ভৈরবের জনসভাকে সফল করতে হবে। এই প্রচারণাটা
সবাই আপনারা করবেন এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠন যারা জেলা পর্যায়ে আছেন, উপজেলা পর্যায়ে আছেন, আপনারা প্রস্তুতি মিটিং করবেন যাতে এই সভাটাকে সার্বিকভাবে সফল করা যায়। কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কেন্দ্র থেকে আপনাদের কাছে কোনো না কোনোভাবে মেসেজ আসবে অথবা সশরীরে কোনো টিমও আসতে পারে যাতে এই সভাগুলোকে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়। আমি আগেও বলেছি, আমরা কেন্দ্রের সাথে কথা বলে, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সাথে কথা বলে মঞ্চে উঠা, বক্তব্য রাখা অথবা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দিবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব সিনিয়র নেতৃবৃন্দকে। সেই অনুযায়ী যে সিদ্ধান্ত পাবেন আপনারা সেটা মেনে আমাদেরকে সহযোগিতা করবেন। অতীতেও আমরা কিশোরগঞ্জে বড় বড় সভা করেছি। আমার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল অনেক নেতারা মঞ্চে উঠে নাই, মাঠে বৈশা কর্মীদের নিয়ে মাঠের মধ্যে বৈশা সভা সমাবেশ করছে। আজকের জনসমাবেশেও তারেক রহমান সাহেবের নির্বাচনী যে কৌশল এবং যে পদ্ধতি এটা আপনারা ফলো করবেন, এই ইনস্ট্রাকশনটা আপনাদের কাছে চলে যাবে, সেই অনুযায়ী আমি সহযোগিতা চাই। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো 22 তারিখ থেকে কিন্তু নির্বাচনী প্রচার কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে। আমরা 21 তারিখ মার্কা পাবো, কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, নির্বাচনে কিছু একটা আচরণবিধির একটা বিষয় আছে। সেখানে আমরা ঢোল ঢাকর, আমরা ব্যান্ড পার্টি, আমরা গান বাজনা বা এগুলা কতটুকু করতে পারবো? আমাদের ব্যানার, ফেস্টুন এগুলা কি কাপড়ের হবে না ডিজিটাল হবে না কতটুকু করতে পারবো? রঙিন, কালারফুল কোনো কিছু করার সুযোগ আমার জানা মতে নাই। সার্বিক বিষয়গুলো আমরা পর্যালোচনা করে রিটার্নিং অফিসারের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব আমরা কতটুকু সাজসজ্জা, কতটুকু আড়ম্বর করতে পারবো। এই বিষয়গুলো সবাই যেন আমরা ফলো করি। নির্বাচনের নিয়ম এবং নীতি মেনে আমরা এই নির্বাচনী প্রচার কাজ এবং এই জনসভার কাজ করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উত্তরবঙ্গে কোনো রাজনৈতিক সভা উনি করার জন্য চিন্তা ভাবনা করেছিলেন না। শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের যে নিহত যে সৈনিকেরা আবু সাঈদ সহ আরো অনেকে, তাদের কবর জিয়ারত এবং ওনার নানি তৈয়বা মজুমদার উনি বিদেশ থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ওনার কবর জিয়ারত সহ কিছু এরকম প্রোগ্রাম নিয়েছিলেন। তারপরও নির্বাচন কমিশনের অনুরোধে উনি সেগুলো প্রত্যাহার করেছেন। তাই আমরা নিয়ম নীতির মধ্য থেকে আমরা এই জনসভাটাকে সাকসেস করব, সফল করব, নির্বাচনী কার্যক্রম আমরা সেভাবে করব। প্রিয় নেতৃবৃন্দ, তাই আমি সবাইকে অনুরোধ করব আগামী 22 তারিখে জনসভা মনে করে, আমাদের সকলের জনসভা মনে করে, আমাদের প্রাণের নেতা বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান আমাদের মাটিতে আসতেছে। এই জনসভা যদি আমরা একটা সফল, সার্থক, সর্বোচ্চ লোক সংখ্যক উপস্থিত করে যদি একটা বন্যা এবং ঐতিহাসিক জনসভা করতে পারি, অবশ্যই কিশোরগঞ্জ জেলার জন্য ইনশাল্লাহ আগামী দিনে অনেক ভালো পুরস্কার অপেক্ষা করবে আমাদের জন্য। তাই আমি সকলের সহযোগিতা চাই। আরেকটা কথা আমি বলে দিতে চাই, যেহেতু জেলা বিএনপির মিটিং, আমি আপনাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির আমি দীর্ঘদিন ধরে আমি আপনাদের সাথে আসি, রাজনীতি করছি। আমি আন্দোলন সংগ্রাম মাঠে ময়দানে আমি কতটুকু আপনাদের সাথে ছিলাম, আমি কতবার জেল খেটেছি, কত মামলা খেয়েছি, কি পরিস্থিতি আপনারা সকলেই জানেন। আজকের এই প্রেক্ষাপটে অনেকভাবে অনেক প্রশ্ন, অনেক কথা হচ্ছে। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আমি বিএনপির একজন কামলা, আমি বিএনপির একজন কর্মী, আমি জিয়াপুরের একজন বিশ্বস্ত কর্মী, আমি কোনো বড় নেতা নই। আজকের এই হাউজে আমি জেলা বিএনপির সকল নেতাদেরকে বলতে চাই, দলের ঐক্যটা খুবই প্রয়োজন, দলের ঐক্যটা খুবই প্রয়োজন। আমরা সবাই এক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। এই মঞ্চে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আমার চেয়ে অনেক সিনিয়র, অনেকভাবে এই দলের সাথে সম্পৃক্ত, আমরা সবাই মিলে এই যে কিশোরগঞ্জের যে পরিবেশটা আমরা তৈরি করেছি, আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ যে ত্যাগ স্বীকার করেছি, এই কিশোরগঞ্জের মাটিতে আমার অনেক সহকর্মী হাসান আলী, রেফায়েত, বিল্লাল, আশিক সহ অসংখ্য নেতাকর্মী কিশোরগঞ্জের মাটিতে আন্দোলন সংগ্রাম করতে হারিয়েছি। আমাদের অসংখ্য নেতাকর্মী জেল খেটেছে, বাড়ি ছাড়া, ঘর ছাড়া। আমরা সবাই তো ঐক্যবদ্ধ ছিলাম। আমরা ঐক্যের পরিবেশটা আবার আমরা দেখতে চাই। সবাই মিলে 6টি নির্বাচনী এলাকা আমাদের প্রার্থীদেরকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে, এবং জেলা বিএনপির যে ঐক্য অতীতেও ছিল, আগামী দিনেও সবাইকে নিয়ে আমি আগামী দিনের সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই সহযোগিতাটুকু, এই আহ্বানটুকু রেখে আপনারা আমার জন্য দোয়া করবেন। পথ পদবি বড় কথা না, জীবনের শেষ সময় পর্যন্ত যতদিন আছি কিশোরগঞ্জবাসীর কাছে আমি যেমনিভাবে ঋণী, কিশোরগঞ্জ শহরবাসীর কাছে যেমনিভাবে ঋণী, কারণ আমি 60 কিলোমিটার দূর থেকে গিয়ে দলটা চালাই, দলটা করি। শহরের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া আমি ওইখানে গিয়ে সফলভাবে দলটা পরিচালনা করা খুবই দুষ্কর। আপনাদের এই অতীতের এই সহযোগিতা আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে যতদিন আমি দায়িত্বে থাকবো আপনাদের সহযোগিতা চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নেতা তারেক রহমানের এই ঐতিহাসিক জনসভাকে বাংলাদেশের স্মরণকালের একটি জনসভায় রূপান্তরিত করার আহ্বান জানিয়ে আজকের সবাই সকলকে উপস্থিত থাকার জন্য থেকেছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। খাবারের ব্যবস্থা আছে।